Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. আমাদের রে অপটিক্সের ক্লাস চলছে। রে অপটিক্সের ক্লাসে আজকে আমরা শুরু করব লেন্স বা গোলীয় তলে আলোর প্রতিসরণ। আমরা প্রতিফলন পড়ে নিয়েছি, তারপর প্রিজম পড়েছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্সও বলতে পারো। ঠিক আছে, গোলীয় তলে আলোর প্রতিসরণ। আমরা প্রতিসরণ পড়েছিলাম প্লেন তলে অর্থাৎ সমতলে। সেখানে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করেছিলাম, সংকট কোণ দেখেছিলাম। এবার আমরা সেই প্রতিসরণের সূত্রটি প্রয়োগ করব, কিন্তু এক্ষেত্রে তলটার নেচার আলাদা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তলটা হয়ে যাচ্ছে কি গোলীয় তল বা বক্রতল, তলটা কিন্তু আর সমতল নেই। বোঝা গেল? তাহলে প্রথমেই উত্তল গোলীয় তলে প্রতিসরণ। উত্তল গোলীয় তলে প্রতিসরণ, তাহলে গোলীয় তলটা কিরকম হবে? উত্তল হবে। তারপরের কথা হচ্ছে বস্তু লঘু মাধ্যমে প্রতিবিম্ব ঘন মাধ্যমে। ব্যাপারটা কি বোঝাচ্ছি? ব্যাপারটা এরকম, এই যে আমার একটা উত্তল গোলীয় তল আছে, প্রতিসারক তল মানে স্বচ্ছ তল, তার মানে লাইট কি করতে পারবে? এটাকে পাস করতে পারবে। এটা কি? এটা আমার ওই যে প্রধান অক্ষ, যেরকমটা আমরা মিররে পড়েছিলাম প্রধান অক্ষ, সেম। আচ্ছা, এই যে গোলীয় তলটা দেখতে পাচ্ছ, এই গোলীয় তলটা একটা গোলকের অংশ। তাহলে সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, ধরো সেটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে, এটা হচ্ছে সেই কেন্দ্র যেটাকে আমি সি বলছি। এবারে প্রধান অক্ষের উপর একটা বস্তু আছে, বিন্দু বস্তু আছে। বস্তুটা থেকে কি করলো? আলো গেল, খুব ভালো কথা। এবার আলো কি হবে? প্রতিসৃত হবে। তাহলে প্রতিসৃত রশ্মি যদি আঁকতে চাই আমি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? সেই বিন্দুতে, আপতন বিন্দুতে অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব কোত্থেকে আঁকবো? এই বক্রতলের যে ব্যাসার্ধ, কেন্দ্র, বক্রতা কেন্দ্র, সেখান থেকে যে রেখাটা যাবে সেটা হচ্ছে আমার কি? অভিলম্ব। তার মানে এইটা হচ্ছে আমার অভিলম্ব। বোঝা গেল? এবার ধরো যে এই যে রেখাটা যাচ্ছে, রশ্মিটা যাচ্ছে, যেটা বস্তু থেকে রশ্মিটা যাচ্ছে, সেই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে ধরো আলফা কোণ করে আছে, এবং এটাকে বললাম আমি ও, মানে অবজেক্ট। পজিশনটা আমি ও দিয়ে বোঝালাম। এবার লাইট কি করছে? লঘু মাধ্যম। লাইট কি করছে? বস্তুটা কোথায় আছে? লঘু মাধ্যমে। তা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে করো μ1, এবং এর ভেতরে যাচ্ছে, এর ভেতরে মনে করো প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, এবং μ2 হচ্ছে কার থেকে বড়? μ1 এর থেকে বড়। সেই জন্যই তো বস্তু লঘু মাধ্যমে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ঘন মাধ্যমে, যেটা আমি এখানে লিখেছি। তাহলে লাইট কি করবে? লাইট অভিলম্বের দিকে চলে আসবে, কারণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে। তাহলে অভিলম্বের দিকে চলে আসলো। ওকে, ফাইন। এই যে অভিলম্বের দিকে চলে আসলো। তাহলে এইখানে আমার প্রতিবিম্ব তৈরি হবে। নাম দিচ্ছি আমি কি? এই পয়েন্টের নাম দিচ্ছি আমি আই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এটাকে তুমি বিটা বলো, এবং এই অ্যাঙ্গেলটাকে তুমি কি বলো? গামা। এই অ্যাঙ্গেল মানে সেই তোমার বক্রতা কেন্দ্র দিয়ে যে অভিলম্বটা গেল, সেটা প্রধান অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে। বোঝাতে পারলাম? এই কোণটা কি হবে? আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বের কোণ, সেটাকে বলবো আমরা আই, আপতন কোণ। এবং এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ আর। বোঝা গেল? আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। এবার আমরা কি করব? আমরা স্নেলের সূত্র প্রয়োগ করব। স্নেলের সূত্র, স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী কি লেখা যায়?
যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক মানে μ1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আই। বলো লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, ফাইন। এবার একটা কাজ করি আমরা। দেখো এই ক্ষেত্রে যে কোণগুলো হচ্ছে সেই কোণগুলো খুবই ক্ষুদ্র, খুবই ছোট কোণ। তো খুবই ছোট কোণ যদি হয়, তার মানে যদি থিটা ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, লেখা যেতেই পারে। তার মানে আমি এক্ষেত্রে লিখতে পারি μ1 ইন্টু আই ইজ ইকুয়াল টু μ2 ইন্টু আর, লিখলাম। আচ্ছা, এবার আই আর বের করতে হবে আমাদের। কিভাবে বের করব? দেখো এই পয়েন্টটার নাম দাও তুমি এ, এই পয়েন্টটার নাম দাও, এটা হচ্ছে পোল, মেরু বলা যেতে পারে পি, এবং এখান থেকে একটা লম্ব টানো প্রধান অক্ষের উপর, যেটাকে তুমি কি বলতে পারো, এম বলো। ওকে, আচ্ছা, এবার দেখো এবার কি দেখবো আমরা? এবার এ ও সি, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের কি বলা যেতে পারে? এই ত্রিভুজের ক্ষেত্রে বলা যেতে পারে যে আলফা প্লাস, আলফা মানে এই অ্যাঙ্গেলটা, বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? আমি রেড দিয়ে লিখছি, এই যে অ্যাঙ্গেলটা, এটা কত হবে? এটা হবে 180 ডিগ্রি মাইনাস আই। কি হবে? 180 ডিগ্রি মাইনাস আই। কারণ কি, এই যে অভিলম্বটা দেখতে পাচ্ছ, এই অভিলম্বটা একটা সরল রেখা, তাহলে এই অভিলম্বে কত কোণ হচ্ছে? 180 ডিগ্রি, তার মধ্যে এতটুকু হচ্ছে আই, তাহলে বাকিটুকু কত হবে? 180 ডিগ্রি মাইনাস আই। সো 180 মাইনাস আই প্লাস গামা, তাহলে ইউসি ইজ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আই কি বলা যেতে পারে? আই বলা যেতে পারে আলফা প্লাস গামা, বলা যেতে পারে কি পারে না? ওকে, সিমিলারলি আমরা এবার কোন ত্রিভুজটা দেখব? আমরা এবার দেখব এই ত্রিভুজটা এ সি আই, ট্রায়াঙ্গেল এ সি আই। ভালো করে দেখো ছবিতে, এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল বিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস গামা, 180 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে আমার আর কত হয়ে যাবে? আর হয়ে যাবে গামা মাইনাস বিটা। বলো হবে কি না? আর হয়ে যাবে আমার গামা মাইনাস বিটা। তাহলে আমি আই জানি, আমি আর জানি। এবার এই সমীকরণে আসো, μ1, আই এর জায়গায় আমরা কি লিখবো? আলফা প্লাস গামা। সো আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু μ2, আর এর জায়গায় কি লিখবো? গামা মাইনাস বিটা। আর এর জায়গায় কি লিখবো? গামা মাইনাস বিটা, লিখলাম। আচ্ছা, এবার দেখো আমি আলাদা আলাদা করে দিতে পারি। μ1 আলফা প্লাস μ1 গামা ইজ ইকুয়াল টু μ2 গামা মাইনাস μ2 বিটা, লেখা যেতে পারে, হয় কি না? অবশ্যই লেখা যেতে পারে। তাহলে আমি একটা কাজ করি, μ2 বিটা প্লাস μ1 আলফা ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই ইন্টু গামা। ওকে, এবার এবার দেখো কি করছি, একটু ভালো করে দেখবে। ওকে,
মিউ টু বিটার জায়গায় ট্যান বিটা লিখতে পারি, প্লাস মিউ ওয়ান আলফার জায়গায় ট্যান আলফা লিখতে পারি, বিকজ আলফা আর ট্যান আলফা সমান। ওই যে সাইন থিটা, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, সেই সূত্রেই আমি কিন্তু লিখতে পারছি। সো মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু ট্যান গামা। এবার ছবিতে আসো, আবার ছবিতে এসে দেখো ট্যান বিটা কত হচ্ছে। ট্যান বিটা কোথায় লিখবো, কোথায় লিখবো? আচ্ছা, এখানে আমি লিখছি। ওকে, ভালো করে দেখো, ট্যান বিটা। ট্যান বিটা মানে কোন ট্রায়াঙ্গেলটা হবে? এ আই এম ট্রায়াঙ্গেল। এ আই এম ট্রায়াঙ্গেল। ট্যান বিটা কি হবে? লম্ব বাই, অর্থাৎ এ এম বাই ভূমি এম আই। ওকে, ট্যান আলফা কত হবে? ট্যান আলফা, আলফা দেখতে গেলে আমাকে কোন ট্রায়াঙ্গেলটা লাগবে? এ ও এম। তাহলে সেক্ষেত্রে হবে এ এম বাই ও এম বা এম ও। ওকে, আর সিমিলারলি ট্যান গামা। ট্যান গামা যদি বের করতে চাই তাহলে আমাকে কোন ট্রায়াঙ্গেলটা নিতে হবে? বলো কোন ট্রায়াঙ্গেলটা নিতে হবে? এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা এ এম সি, এটার হবে এ এম বাই এম সি। বোঝা গেল? এবার আমি এই জায়গায় এই মানগুলো বসাবো। ওকে, এবার মানগুলো আমি কিন্তু বসাচ্ছি এখানে। সো ডেরিভেশন আসতে পারে, সেই জন্য কিন্তু আমি সুন্দর ধরে ধরে আস্তে ধীরে ডেরিভেশনটা করাচ্ছি। ওকে, সো মিউ টু ইন্টু ট্যান বিটা মানে হচ্ছে এ এম বাই এম আই প্লাস মিউ ওয়ান ট্যান আলফা এম বাই এম ও। এ এম বাই এম ও ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ট্যান গামা এ এম বাই এম সি। এবার এই যে বক্রতল আছে, এই বক্রতলের উন্মেষ খুবই ক্ষুদ্র। উন্মেষ খুবই ক্ষুদ্র মানে কি স্যার? উন্মেষটা আবার কোত্থেকে চলে আসলো? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, দুটো তল আছে, একটা এরকম আর একটা এরকম। এবার দেখো এখানে আছে পি, এখানে আছে তোমার এম পয়েন্ট আছে, আর এখানে আছে তোমার পি, এখানে আছে তোমার এম পয়েন্ট। উন্মেষ ক্ষুদ্র মানে ও বেশি বাঁকা নয়, প্রায় স্ট্রেট। যত বেশি বাঁকা হবে উন্মেষ তত কি হবে? বড় হবে। ওকে, উন্মেষ তত কি হবে? বড় হবে। তার মানে আমার এখানে উন্মেষটা কিন্তু ক্ষুদ্র, তাই পি আর এম পয়েন্টটা কিন্তু কাছাকাছি। তাই পি আর এম পয়েন্টটা যদি কাছাকাছি হয়, তো যেখানে যেখানে আমার এম আছে সেখানে সেখানে আমি পি দ্বারা রিপ্লেস করতেই পারি, হ্যাঁ কি না? তাহলে লেখো মিউ টু। ওকে, দেখো এম এম সব জায়গা থেকে কেটে যাবে। ওকে, এম সব জায়গা থেকে কিন্তু কেটে যাবে। তাহলে কি থাকবে? মিউ টু বাই পি আই প্লাস মিউ ওয়ান বাই পি ও ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই পি সি। তাহলে এম গুলো রিপ্লেস হয়ে গেল পি দিয়ে, পি আই পি ও পি সি। এবার আবার ছবিতে যাই, দেখি পি আই মানে কি। দেখো পি আই মানে পোল থেকে, মেরু থেকে কার দূরত্ব? প্রতিবিম্বের দূরত্ব। সেটা কি? সেটাকে আমরা কি দিয়ে বলি? প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এবার ব্যাপার হচ্ছে প্লাস ভি নাকি মাইনাস ভি। দেখো আলোর দিকে যাচ্ছি, আলো তো এই দিকে যাচ্ছে। আলো কোন দিকে যাচ্ছে? আলো এই দিকে যাচ্ছে। তো আলোর দিকে গিয়ে আমি পিআই মেজার করছি, তাহলে সেটা কি হবে? পজিটিভ হবে। তার মানে আমার পিআই যেটা আছে সেই পিআইটা কি হচ্ছে? পিআইটা হচ্ছে প্লাস ভি। চলে আসো পিও। পিও মানে কি? বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব মেজার করতে গেলে আমাকে লাইটের অপোজিটে যেতে হবে,
আমরা চিহ্নের নিয়ম আগেই পড়ে নিয়েছি, লাইটের অপোজিটে যদি যাই আমি, তাহলে সেক্ষেত্রে দূরত্বটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে পিও কি হচ্ছে মাইনাস ইউ। চলে আসো পিসি। আমি কি বলেছিলাম, সি, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে পিসি কি হবে, বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? তো বক্রতা ব্যাসার্ধ পজিটিভ হবে না নেগেটিভ হবে, লাইটের দিকে আছে বক্রতা কেন্দ্র, তো বক্রতা ব্যাসার্ধ মাপতে গেলে লাইটের দিকে যেতে হবে, তার মানে হবে পজিটিভ। তাহলে পিসি কি হচ্ছে, পিসি হচ্ছে আর, স্মল আর বা ক্যাপিটাল আর যেটা খুশি লেখো, প্লাস আর কি। তাহলে আলটিমেটলি আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে মিউ টু, পিআই এর জায়গায় ভি লিখবো, মাইনাস মিউ ওয়ান। কেন মাইনাস লিখলেন স্যার, বিকজ পিও তো মাইনাস ইউ, ওকে, ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটাকে প্রমাণ করার জন্যই আমরা এত কাঠখড় পোড়ালাম। তাহলে গোলীয় তলে আলোর প্রতিসরণ কি নিয়ম মেনে চলে, এই নিয়ম মেনে চলে, যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেখানকার প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব বিয়োগ বস্তু যেখানে আছে সেখানকার প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু দুটো প্রতিসরাঙ্কের পার্থক্য বাই বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা কখন পড়লাম আমরা, আমরা পড়লাম যখন বস্তু লঘু মাধ্যমে এবং প্রতিবিম্ব ঘন মাধ্যমে তৈরি হচ্ছে সেই মুহূর্তে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, উত্তল তলের ক্ষেত্রে, উত্তল প্রতিসারক তলের ক্ষেত্রে কেস 1, বস্তু লঘু মাধ্যমে ও প্রতিবিম্ব ঘন মাধ্যমে। তাহলে তখন কি দেখলাম ফর্মুলাটা, ফর্মুলাটা দেখলাম মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ক্যাপিটাল আর আর স্মল আর যা খুশি বলো। এবার কেস টু, কেস টু কি স্যার, যদি বস্তু ঘন মাধ্যমে থাকে এবং প্রতিবিম্ব যদি লঘু মাধ্যমে তৈরি হয় তাহলে কি হবে, তাহলে সিম্পলি আমি কি বললাম, যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার প্রতিসরাঙ্ক, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, লঘু মাধ্যমে, তাই মিউ টু এর জায়গায় কি হবে, মিউ ওয়ান হবে বাই প্রতিবিম্বের দূরত্ব বিয়োগ মিউ টু বাই ইউ, সরি হ্যাঁ ঠিক আছে সরি, ইজ ইকুয়াল টু কি হবে, মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। তাহলে এটা কখন, এটা হচ্ছে যখন বস্তু ঘন মাধ্যমে ও প্রতিবিম্ব লঘু মাধ্যমে। বুঝতে পারলাম? এবার তোমার মনে আবার প্রশ্ন হতে পারে, স্যার উত্তল প্রতিসারক তল না হয়ে যদি অবতল প্রতিসারক তল হয় তাহলে কি হবে, দেখো তাহলে কি হয়, একই জিনিস হবে। এবার কি ধরনের প্রতিসারক তল, অবতল প্রতিসারক তল। মানে মানে ছবিটা এবার হবে এই রকম, ওকে, ছবিটা এবার হবে কিরকম, এই রকম, এই যে বস্তু আছে, এই যে লাইট গেল, এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে একটা অভিলম্ব টানতে হবে, এই যে অভিলম্ব। এবার কি করবে, লাইট অভিলম্ব থেকে দূরে সরে যাবে না অভিলম্বের দিকে আসবে, কি করবে লাইট, লাইট কি করবে, এদিকে যাওয়ার কথা ছিল এই দিকে চলে যাবে, ওকে, বোঝা গেল? তাহলে সেই সময় কি হবে, কেস ওয়ান, মানে কেস ওয়ান যেরকমটা ছিল মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর।
সিমিলারলি কেস 2 কি হবে? কেস 2 মানে হচ্ছে বস্তু ঘন মাধ্যমে, প্রতিবিম্ব লঘু মাধ্যমে। ওকে, সেক্ষেত্রে কি হবে? μ1/v মাইনাস μ2/u ইজ ইকুয়াল টু μ1 মাইনাস μ2/r। তাহলে এই হলো গলীয় তলে প্রতিসরণের নিয়ম। গলীয় তলে প্রতিসরণ হলে যে ফর্মুলাটা আমরা কাজে লাগাবো সেটার কথা কিন্তু আমি তোমাদের বললাম। ক্লিয়ার? চলো এবার এটার উপর একটা নিউমেরিক্যাল করা যাক। কি বলা আছে দেখো, 20 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাচের তৈরি উত্তল গলীয় তলকে, তার মানে বক্রতা ব্যাসার্ধ যেটা আছে আর সেটা কি, সেটা হচ্ছে +20 সেন্টিমিটার, +20 সেন্টিমিটার। ওকে ফাইন। একটি কাচের তৈরি যার ইউ, এটা ইউ মানে এটা হচ্ছে কিন্তু মিউ। ওকে, প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? এবার বলবে যে মিউ দেওয়া আছে স্যার, কিন্তু ফর্মুলায় তো আমার μ2 আছে, μ1 আছে। μ2 কি ছিল? μ2 ছিল ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে কাচ আর বায়ুর কথা বলা হচ্ছে, তার মানে কাচ ঘন মাধ্যম, বায়ু লঘু মাধ্যম, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মানে μ2 দেওয়া আছে। μ2 কত? μ2 হচ্ছে 1.5। তাহলে μ1 কত? লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, অবভিয়াসলি বায়ু আছে মানে 1। প্রধান অক্ষ বরাবর উত্তল তলে 30 সেন্টিমিটার সামনে কোনো বস্তুকে রাখলে, মানে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে -30, সরি বস্তুর দূরত্ব দেওয়া আছে -30 সেন্টিমিটার, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, মানে ভি কোথায় হবে? প্রথম কথা, এটা উত্তল তল না অবতল তল? উত্তল তল। বস্তু লঘু মাধ্যমে আছে না ঘন মাধ্যমে আছে? বস্তু লঘু মাধ্যমে আছে। তার মানে কোন ফর্মুলা ইউজ করব আমরা? μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। ইউজ করো। μ2 এর জায়গায় কত লিখবো? 1.5, কারণ μ2 1.5। ভি বের করতে হবে, তাহলে ভি কে যেমন আছে রেখে দাও, মাইনাস μ1 এর জায়গায় কত লিখবো? 1। ইউ এর জায়গায় কত লিখবো? -30, মানে এটা +30 হয়ে যাচ্ছে। μ2 এর জায়গায় 1.5 মাইনাস 1/20, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি আমার কত আসছে? 1.5/v প্লাস 1/30 ইজ ইকুয়াল টু 0.5/20। এর দশমিক তুলে দাও, দ্যাট ইজ 1/40। ওকে, কত আসছে? 1/40। আচ্ছা, এবার কি করব? সো 1.5/v, ওকে, বোঝা গেল, ইজ ইকুয়াল টু 1/40 মাইনাস 1/30। ওকে, সো 1.5/v, দেখো এটা হবে 30 বিয়োগ 40/1200, তাহলে ভি কত হবে? ভি হবে 1200 ইন্টু 1.5 বাই -10, এর দশমিক তুলো 10। ওকে, 10 10 100 কেটে গেল, 15 ইন্টু 10 10 100 কেটে গেল, 10 হ্যাঁ 15 ইন্টু 12, সো 15 ইন্টু 12, 15 দুগুণে 30, ওকে, ইন্টু 15 0 8। তাহলে দেখতে পারলে যে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে ভি ইজ ইকুয়াল টু -180 সেন্টিমিটার। আচ্ছা স্যার, মাইনাস আসার মানে কি? মাইনাস আসার মানে বা অর্থ হচ্ছে প্রতিবিম্বটি
সেই তোমার যে গোলীয় প্রতিসারক তল আছে তার আগে তৈরি হচ্ছে, মানে যেখানে বস্তু আছে সেখানেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে? অসৎ বিম্ব তৈরি হচ্ছে। কি ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে? অসৎ বিম্ব। ওকে, কি ধরনের প্রতিবিম্ব তৈরি হলো? অসৎ বিম্ব তৈরি হলো। মাইনাস থাকলে ভি যদি মাইনাস আসে তাহলে অসৎ বিম্ব তৈরি হবে, ভি যদি প্লাস আসে তার মানে রেটা মিট করছে, সেক্ষেত্রে কি তৈরি হবে? তোমার সৎ বিম্ব তৈরি হবে। বোঝা গেল? নেক্সটে যাই। নেক্সটে কি বলা আছে যে 1.5 প্রতিসরাঙ্ক তার মানে 1.5 প্রতিসরাঙ্ক, তার মানে μ2 দেওয়া আছে 1.5। যদি দেখি পরবর্তীতে এর থেকে বড় প্রতিসরাঙ্ক আছে কোথাও, তাহলে μ2টাকে μ1 করে দিব। প্রতিসরাঙ্ক 20 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আর কত? আর হচ্ছে 20 সেন্টিমিটার। প্লাস হবে না মাইনাস হবে আমি এখনো জানি না, দেখি কি করা যায়। একটি গলীয় তলে আলো আপতিত হলো, গলীয় তল থেকে আলোক উৎসের দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত? -100 সেন্টিমিটার। পৃষ্ঠ থেকে গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, মানে ভি এর ভ্যালু কত? এবার দেখো এখানে উত্তল তল না অবতল গলীয় তল কিচ্ছু বলা নেই। যদি কিছু বলা না থাকে তাহলে তোমার স্বাধীনতা আছে, যে কোনো একটা ধরে করো, হয় উত্তল গলীয় তল ধরো না হলে অবতল গলীয় তল ধরো। তা আমি এখানে উত্তলই ধরছি, তাই প্লাস। তাহলে ভি বের করতে হবে, সেম ফর্মুলা, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। μ2 কত? 1.5, সো 1.5 বাই ভি মাইনাস μ1 কত? 1, মানে বায়ু, লঘু মাধ্যম কি বায়ু, ইউ কত? -100, মানে মাইনাসে মাইনাসে এটাকে আমি এই জায়গাটাতে প্লাস করে দিতেই পারি। সো 1.5 মাইনাস 1 বাই আর কত? আর এর ভ্যালু হচ্ছে 20। সো 1.5 বাই ভি is equal to 0.5 by 20 minus 1 by 100 করা যেতে পারে, অবভিয়াসলি করা যেতে পারে। তাহলে পয়েন্টটা তুলে দাও, এখানে কত আসছে? 10, সো 1/40, 1.5 by v is equal to 1/40 minus 1/100, so 1.5 by v is equal to 100 minus 40 by 4, 1 2 3। ওকে, তার মানে কত হচ্ছে? 60 by 4000, একটা একটা কেটে গেল, তাহলে ভি কত হবে? ভি হবে 400 ইন্টু 1.5 বাই 6, এই ডেসিমালটা তুলে দাও, এখানে 10 0 0 কাটবে, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো 20। সো আফটার অল অ্যান্সার কত আসছে? 100 সেন্টিমিটার। দেখো এখানে +100 সেন্টিমিটার আসছে, +100 সেন্টিমিটার মানে হচ্ছে সৎবিম্ব না অসৎবিম্ব? সৎবিম্ব। এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সৎবিম্ব। ওকে, তাহলে এই হচ্ছে গোলীয় প্রতিসারক তলে প্রতিসরণের সূত্র। ঠিক আছে, সূত্র আরেকবার আমি বলে দিচ্ছি, তারপর আমি নেক্সটে চলে যাব। যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেখানকার প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের উচ্চতা বিয়োগ বস্তু যেখানে আছে সেখানকার প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু প্রথম যে প্রতিসরাঙ্ক ব্যবহার করলে সেটা বিয়োগ দ্বিতীয় প্রতিসরাঙ্ক বাই বক্রতা ব্যাসার্ধ। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা।
এবার হচ্ছে লেন্স। গোলীয় প্রতিসারক তল থেকেই লেন্সের কনসেপ্টটা আসছে। কিভাবে লেন্সের কনসেপ্টটা আসলো সেটা দেখো। ধরো এটা একটা কাচের একটা তল আছে, সিমিলারলি ওই পাশেও একটা কাচের তল আছে, বা কাচের তলটা এরকম দেখতে, ওই পাশের তলটা দেখতে এরকম। তাহলে এগুলো হচ্ছে এক একটা লেন্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। দ্বিতীয়টির নাম কি হবে? দ্বিতীয়টির নাম হচ্ছে অবতল লেন্স। দ্বিতীয়টির নাম হচ্ছে অবতল লেন্স। একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে অবতল লেন্স। ওকে, আচ্ছা। এবার দেখো, এই উত্তল লেন্স এবং অবতল লেন্সের আবার কিন্তু প্রকারভেদ আছে। কিরকম? যদি লেন্সটা এরকম থাকে, মানে লেন্সের একটা পাশ সমতল আরেকটা পাশ উত্তল, তাহলে এটাকে বলবো আমরা প্লেনো কনভেক্স লেন্স। ইংরেজিতেই বলছি, ঠিক আছে? প্লেনো কনভেক্স লেন্স। অলওয়েজ মনে রাখবে, যেটা দ্বিতীয় তল আছে সেই দ্বিতীয় তলের কিন্তু আমরা নাম প্রথমে নিব, তারপর প্রথম তলের নাম নেব। স্যার প্রথম দ্বিতীয়ই তো বুঝলাম না। প্রথম তল মানে বাঁ পাশের তল, দ্বিতীয় তল মানে ডান পাশের তল। ঠিক আছে, এরকম হতে পারে। দেখো, প্রথম তল উত্তল, দ্বিতীয় তল হচ্ছে অবতল। এটাকে আমরা বলবো কনকেভো, কনকেভো কনভেক্স। ওই যে দ্বিতীয় তলের নাম আগে নিতে হবে, সো কনকেভো কনভেক্স। সিমিলারলি অবতল লেন্সের ক্ষেত্রে যদি দ্বিতীয় তলটি সমতল হয় তাহলে কি হবে? নাম হবে প্লেনো কনকেভ। প্লেনো কনকেভ। অবতল লেন্সের ক্ষেত্রে যদি দ্বিতীয় তলটি উত্তল হয় তাহলে কি বলবো? কনভেক্সো কনকেভ। এই হচ্ছে লেন্সের প্রকারভেদ। ওকে, এই হচ্ছে আমাদের লেন্সের প্রকারভেদ। লেন্স সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সকে আমরা ভাগ করতে পারি, তৃতীয় ভাগটা এইটা যেটা জেনারেল, সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো আমরা বাই কনভেক্স লেন্স বা উভত্তল, বাই কনভেক্স। সিমিলারলি দুটো সাইডই যদি, দুটো তলই যদি অবতল হয় তাহলে সেটাকে আমরা বলবো বাই কনকেভ। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে লেন্সের প্রকারভেদ। ওকে, এবার যেহেতু লেন্স নিয়ে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, সো লেন্স সম্পর্কিত কয়েকটি রাশি আমাদেরকে জানতেই হবে, স্কিপ করলে চলবে না, জানতেই হবে। তাহলে প্রথম যে রাশিটা আছে সেটাকে আমরা বলতে পারি বক্রতা কেন্দ্র। কি বলতে পারি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই দেখো, আমি একটা উত্তল লেন্স আঁকলাম, তাহলে এই উত্তল লেন্সের দুটো গলীয় তল আছে, দুটো গলীয় তল আছে, একটা হচ্ছে এ ও বি, আরেকটা হচ্ছে এ ও প্রাইম বি। একটা হচ্ছে এ ও বি, আরেকটা কি? আরেকটা হচ্ছে এ ও প্রাইম বি। এই যে এ ও বি সেটা হচ্ছে আমার প্রথম তল। এই প্রথম তল একটি গোলকের অংশ, তাহলে সেই গোলকটা প্রায় এরকম হবে। ওকে, সেই গোলকটা প্রায় এরকম হবে। সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রকে বলবো আমরা C1। C1 মানে কি? প্রথম বক্রতা কেন্দ্র বা প্রথম তলের বক্রতা কেন্দ্র। C1 কি? C1 হচ্ছে প্রথম তলের বক্রতা
কেন্দ্র। সিমিলারলি আমার যে এ ও প্রাইম বি আছে সেটা আমার দ্বিতীয় তলটা এরকম, তার একটা কেন্দ্র থাকবে, সেটাকে আমরা বলবো C2। C2 কি? C2 হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র। তাহলে এবার এই এ ও বি যে তল, সেই তল থেকে যদি আমি C1 কে যোগ করি তাহলে যেটা পাচ্ছি সেটা কি প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ। সিমিলারলি এ ও প্রাইম বি যে তল, সেই তলের সঙ্গে যদি আমি C2 যোগ করি তাহলে যেটা আমি পাবো সেটাকে আমরা বলবো দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? সিমিলার, ওকে ফাইন, এতদূর বোঝা গেল। এবার এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব প্রধান অক্ষ। কি দেখব আমরা? প্রধান অক্ষ। সেম এক্সপ্লেনেশন অবতল লেন্স দিয়েও আমি দিতে পারতাম, ঠিক আছে? প্রধান অক্ষ, প্রধান অক্ষটা কিরকম? এই আমার উত্তল লেন্স আছে তো, ও স্যার সবসময় উত্তল লেন্স দিয়ে কেন, একবার তো অবতল লেন্সও হতে পারে। অবতল লেন্স কি ক্ষতি করলো? চলো অবতল লেন্স দিয়ে বলি। এটা আমার অবতল লেন্স আছে। আমার প্রথম তল কোনটা? প্রথম তল হচ্ছে এই যে এ ও বি। দ্বিতীয় তল কোনটা? এ ও প্রাইম বি। তাহলে এ ও বি প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র কিন্তু এবার এই সাইডে আছে, বা সাইডে আছে, এবং দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধ কোন দিকে আছে? ডান সাইডে আছে। প্রধান অক্ষ হচ্ছে এই যে বক্রতা কেন্দ্রগুলো আছে C1 এবং C2, এদেরকে যে রেখা দ্বারা আমি যোগ করতে পারবো, যে অক্ষ দ্বারা আমি যোগ করতে পারবো, সেই অক্ষটিকে আমরা বলবো প্রধান অক্ষ। সেটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। বোঝা গেল? সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে আলোক কেন্দ্র। এরপরে কি আছে? এরপরে আছে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র বা যাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। ওকে, দেখো আমরা যাবতীয় যা করছি না ক্লাস 12-এ, সবই কিন্তু পাতলা লেন্স। কারণ পরবর্তীতে আমরা যখন গ্র্যাজুয়েশনে যাব তখন দেখব থিক লেন্সও আছে, মানে মোটা লেন্স। তো পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের কেন্দ্রে বা লেন্সের ভেতরে এমন একটি বিন্দু, যে বিন্দু বরাবর যদি আলোক রশ্মি এসে পড়ে, আলোক রশ্মি যদি সেই বিন্দু বরাবর আলোক অপটিক্যাল সেন্টার বরাবর বা আলোক কেন্দ্র বরাবর পড়ে, তাহলে আলোক রশ্মি একদম বিচ্যুতিহীন ভাবে চলে যায়। মানে আলোক কেন্দ্র দিয়ে বা অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট গেলে তার কৌণিক বিচ্যুতির পরিমাণ কত হয়? 0 ডিগ্রি। আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মির কৌণিক বিচ্যুতি কত হয়? কৌণিক বিচ্যুতি হয় 0 ডিগ্রি। ওকে, কৌণিক বিচ্যুতি কত হয়? কৌণিক বিচ্যুতি হয় 0 ডিগ্রি। ওকে, এটা গেল আমার কি? এটা গেল আমার আলোক কেন্দ্র। তারপরে আছে আমার হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। 1 2, এটা হচ্ছে 3, এটা হবে আমার 4। প্রথম মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস মানে হচ্ছে লাইট কি করবে? লাইট সমান্তরালে চলে যাবে। মানে মানে এটা, এই ধরো একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের সামনে এমন একটা পয়েন্টে বস্তু রাখো যার ফলে বস্তু থেকে লাইট
লেন্সের উপর পড়বে এবং তারপরে লাইটগুলো কি হয়ে যাবে, লাইটগুলো সমান্তরাল হয়ে যাবে, আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটিকে বলা হচ্ছে কি, এই পয়েন্টটিকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। এটাকে কি বলা হচ্ছে, F1 মানে প্রথম মুখ্য ফোকাস। স্যার অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, অলওয়েজ মনে রাখতে হবে যে প্রথম মুখ্য ফোকাস মানে লাইটকে আমার কি করতে হবে, লাইটকে আমার সমান্তরাল হিসাবে বের করে দিতে হবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে লাইটগুলো এভাবে আসবে, আসার পরে কি হবে, সমান্তরাল ভাবে নির্গত হবে এবং মনে হবে যে এই রশ্মিগুলো যেন এই পয়েন্ট থেকে বেরোচ্ছে, এটাকে বলা হবে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। দেখো গুলিয়ে ফেললে চলবে না, মনে রাখতে হবে এইভাবেই যে লাইটকে আমাকে সমান্তরালে প্রতিষ্ঠিত করতে হবে, তার ফলে যে পয়েন্টটা থাকবে ফোকাসে সেই পয়েন্টটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস ডান পাশে বাঁ পাশে থাকবে লেন্সের, অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস লেন্সের ডান পাশে থাকবে। ওকে, বোঝা গেল। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা গেল প্রথম মুখ্য ফোকাস, এরপরে কি আছে, এরপরে আছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাসে লাইটকে কি করতে হবে, লাইটকে সমান্তরালে আসতে হবে। এবার সমান্তরালে যাবে নয়, এবার সমান্তরালে আসবে। এই যে সমান্তরালে আসছে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে তারা মিলিত হবে, সেই বিন্দুকেই বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, সিমিলারলি অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরালে আসছে, লাইট কি করবে, অপসৃত হয়ে যাবে, মনে হবে যেন লাইটগুলো এই পয়েন্ট থেকে আসছে, যেটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে, ফোকাস দৈর্ঘ্য হবে সিম্পলি এই আলোক কেন্দ্র থেকে, যেহেতু আমরা পাতলা লেন্স নিচ্ছি তাই আলোক কেন্দ্র থেকে সেই ফোকাস বিন্দুর দূরত্বগুলো হবে ফোকাস দূরত্ব। নর্মালি বা জেনারেলি, মাইন্ড ইট, জেনারেলি ফোকাস দূরত্ব বলতে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকেই কিন্তু বোঝাই। দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকেই কিন্তু আমরা বোঝাই। ফোকাস দূরত্ব বলতে আমরা কি বোঝাই, দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকেই আমরা বোঝাই। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু দুই ধরনের ফোকাস আছে, কারণ দুটো প্রতিসারক তল আছে। এবার কথা হচ্ছে এই দুটো ছবিকে ভালো করে দেখো, এই দুটো ছবি থেকে দেখো সমান্তরাল রশ্মি আসছে, এসে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, তার মানে কি হচ্ছে, লাইটের অভিসারী ক্রিয়া হচ্ছে। অভিসারী মানে একটা পয়েন্টে মিলিত হওয়া, যেটাকে বলা হয় কনভার্জ করে যাওয়া। তাই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্স। অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে দেখো সমান্তরাল রশ্মি আসছে, এসে তারা ছড়িয়ে পড়ছে। তার কারণ কি, তার কারণ হিসাবে আমি প্রিজম দিয়ে ব্যাখ্যা দিতেই পারি, তবে সেগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে লাইট ছড়িয়ে পড়ছে মানে অপসারী ক্রিয়া হচ্ছে, তাই অবতল লেন্সকে বলা হবে অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স। অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স। ওকে, বোঝা গেল, অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স।
তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম এই তোমার লেন্সের ফোকাসে, যে সমান্তরালে রশ্মি যদি আসে তাহলে ফোকাস বরাবর ফোকাসে গিয়ে সে মিলিত হবে বা মনে হবে ফোকাস থেকে যেন আসছে। এই কথাটা মাথায় রাখতেই হবে। কেন? কারণ মিররে বা গলীয় দর্পণে আমরা যে প্রতিবিম্ব গঠন করেছিলাম, সেম কেস আমরা এখানেও করতে যাচ্ছি। সেম কেস আমরা এখানেও করতে যাচ্ছি। ওকে, বোঝা গেল? এবার সেই সেম কেস করার আগে আমাকে 1 মিনিট বিবর্ধন আলোক এক মিনিট। সেই সেম কেসগুলো আমরা এবার আবার করতে যাব। তাহলে সেই সেম কেসগুলো করছি, একটু লেন্দি হবে। প্রথমে হচ্ছে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। 1 নম্বর কেস, বস্তু কোথায় আছে? বস্তু আছে অসীমে। বস্তু কোথায় আছে? বস্তু আছে অসীমে। আচ্ছা, অসীমে যদি বস্তু থাকে তাহলে রশ্মিগুলো, আপতিত রশ্মিগুলো কিরকম হয়? আপতিত রশ্মিগুলো হয় সমান্তরাল। সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হতে পারে বা পরস্পরের সঙ্গে সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল না হয় তাহলে কি হবে? দর্পণে যেটা হয়েছিল ফোকাস তলে মিলিত হচ্ছিল, এখানেও তাই হবে। তো আমি ধরে নিচ্ছি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসছে। তাহলে তারা কি করবে? তারা ফোকাসে মিট করবে। তারা কি করবে? ফোকাসে মিট করবে। এবং এই ফোকাসটা কি ফোকাস? দ্বিতীয় মুখ্য ফোকাস। তো আমি বলেছি দ্বিতীয় মুখ্য ফোকাসকে আমরা ফোকাসই বলবো। তাহলে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে রশ্মিগুলো দেখো প্র্যাকটিক্যালি মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব হবে কি? প্রতিবিম্ব হবে সদ্বিম্ব। সদ্বিম্ব যদি হয় তাহলে সেটা সর্বদা কি কিরকম হয়? সেটা সর্বদা হয় অবশীর্ষ। সদ্বিম্ব হলে কিরকম হবে? সদ্বিম্ব হলে অবশীর্ষ। তারপরে কি? বিন্দু প্রতিবিম্ব, মানে খুবই ছোট বিন্দু প্রতিবিম্ব। এবং কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। তাহলে এটা হচ্ছে কেস 1, যখন বস্তু কোথায় আছে? অসীমে আছে। তো দ্বিতীয় কেস কি স্যার? দ্বিতীয় কেস হচ্ছে বস্তু অসীম এবং 2f এর মাঝে আছে। বস্তু কোথায় আছে? অসীম এবং 2f এর মাঝে। এই যে আমার লেন্স, দেখো হাতে করছি ছবি, আমি কিন্তু জোর করেই মেলাবো। ওকে, এখান থেকে এতটা এফ, তাহলে ডাবল হবে 2f। এখান থেকে এতটা এফ, ডাবল হবে 2f। এবার বস্তু কোথায় আছে? বস্তু আছে এখানে। ওকে, তাহলে একটা সমান্তরাল রশ্মি গেল। সমান্তরাল গেলে কোন দিক দিয়ে যাবে? এক্স্যাক্টলি ফোকাস দিয়ে যাবে। আরেকটা রশ্মিকে কি করব আমরা? আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিই, কারণ আমি জানি আলোক কেন্দ্র দিয়ে গেলে ওর কোনো রকমের বিচ্যুতি হবে না। তাহলে এটা হচ্ছে আমার ক্যাপিটাল পি কিউ, এটা হচ্ছে আমার স্মল পি কিউ। এবার আমি লিখি প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্ব কিরকম হবে? ফার্স্ট অফ অল সদ্বিম্ব হচ্ছে। সদ্বিম্ব হলে দেখো অবশীর্ষ হবে। অবশীর্ষ
তারপর কি সদ্বিম্ব অবশীর্ষ কোথায় তৈরি হচ্ছে, এফ আর টু এফ এর মাঝে, এফ ও টু এফ এর মাঝে তৈরি হচ্ছে। তারপরে বলো বিবর্ধিত না খর্বাকার, খর্বাকার মানে ছোট, অবশ্যই ছোট, মানে খর্বাকার। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেস। এবার থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, থার্ড কেস কি হবে, প্রতিবিম্ব কোথায় চলে আসবে, টু এফ এ চলে আসবে, সরি বস্তু কোথায় চলে আসবে, টু এফ এ চলে আসবে। ফোর্থ কেস কি হবে, বস্তু কোথায় আসবে, এফ আর টু এফ এর মাঝে। ফিফথ কেস কি হবে, বস্তু কোথায় আসবে, এফ এ। সিক্সথ কেস কি হবে, বস্তু কোথায় আসবে, এফ এর ভেতরে। তাই ছটা কেস করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি তোমাদের সেটা এইচডব্লিউ হিসাবে দিতে যাচ্ছি, যে তোমরা সেটা রে ডায়াগ্রাম করো। এমনটা নয় যে এটা ফার্স্ট টাইম তোমরা করছো, ক্লাস 10-এ আমরা অলরেডি করেছি। এবং সেখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উত্তল লেন্স সৎ এবং অসৎ দুই ধরনের প্রতিবিম্ব তৈরি করে, দুই ধরনেরই প্রতিবিম্ব তৈরি করে। ওকে, তাহলে স্যার কিভাবে বুঝবো কখন সৎ কখন অসৎ, সেটা আছে, সেটা আমি বোঝাবো। আর অবতল লেন্স সর্বদাই, অবতল লেন্স সর্বদাই অসৎ বিম্ব তৈরি করে, অসৎ বিম্ব তৈরি করে। দেখো উত্তল লেন্স সৎ এবং অসৎ দুই ধরনেরই করে, মানে দেখো ইনফিনিটি থেকে ফোকাস পর্যন্ত উত্তল লেন্স সর্বদা সৎ বিম্ব তৈরি করবে, কিন্তু যখন বস্তু ফোকাসের ভেতরে ঢুকে যাবে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে যখন বস্তুর অবস্থান হবে, তখন প্রতিবিম্ব কিন্তু অসৎ হবে। অসতের সাথে সাথে প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব বিবর্ধিত হবে। এই ধর্মকেই কাজে লাগিয়ে আমরা কি তৈরি করব, সিম্পল ম্যাগনিফাইং গ্লাস বা সরল অনুবীক্ষণ যন্ত্র। বোঝা গেল? আর অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুকে তুমি যেখানেই রাখো না কেন সর্বদা অসৎ বিম্ব তৈরি করবে এবং সর্বদা খর্বাকার প্রতিবিম্ব তৈরি করবে। তা আমি এটা তোমাদের কাছে একটা কি বলবো, একটা আপিল রাখছি যে তোমরা এই রে ডায়াগ্রামগুলো, বাকি রে ডায়াগ্রামগুলো তোমরা অবশ্যই করবে। ওকে, অবশ্যই করবে। নিয়ম কি, নিয়ম হচ্ছে সমান্তরাল গেলে ফোকাস দিয়ে প্রতিষ্ঠিত হবে, আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক কেন্দ্র দিয়ে যাবে, কোনো রকমের বাঁকাবাকি করবে না। ওকে, এই রে ডায়াগ্রামের পরে আমরা দেখব লেন্সের সূত্র, যেরকমটা আমাদের গোলীয় দর্পণের সূত্র ছিল 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। সিমিলারলি লেন্সের ক্ষেত্রে হবে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তারপর যেরকমটা আমরা গোলীয় দর্পণে দেখেছিলাম বিবর্ধন, এখানেও আমরা বিবর্ধন দেখব এবং এখানে লেন্স নির্মাতার সূত্র নামে একটি বিশেষ সূত্র নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, আমি আর লেন্সের ফর্মুলায় যাচ্ছি না, পরের লেকচার ভিডিওতে লেন্সের ফর্মুলা থেকে শুরু করব। সম্ভবত লেন্সে আমাদের 3খানা ক্লাসের দরকার, একটা ক্লাস আজকে হয়ে গেল, আরো 2টো ক্লাস আমরা নিয়ে আসবো। ওকে, টিল দেন ভালো করে পড়াশোনা করতে থাকো, এই রে ডায়াগ্রামগুলো বোঝো, ঠিক আছে, নিউমেরিক্যালও আছে এই লেন্সে, সেগুলো কিন্তু আমরা 1/1 করব। সো থ্যাংক ইউ, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। না